নমস্কার আমার প্রিয় দর্শক, যারা আজকে আমার ক্লাসটা দেখছো তাদেরকে বলবো, তোমরা এই ক্লাসটার জন্য রিকোয়েস্ট করেছিলে যে দাদা ভ্লাদিমির কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা ক্লাস 12 একই সঙ্গে যারা গ্র্যাজুয়েশন করছো সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ভ্লাদিমির কোপেনের যে ক্লাসটা মানে শ্রেণীবিভাগটা, সেই শ্রেণীবিভাগটা আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি। অ্যাবাউট কোপেনের সম্পর্কে বলবো, তারপরে এই থিওরি কি বেসিস রয়েছে, বেসিসের উপর দাঁড়িয়ে রয়েছে, কোন ভিত্তি রয়েছে সেটা বলবো, এবং তারপর ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে জেনে নিই এই ভ্লাদিমির কোপেন কে ছিলেন। দেখো, এই কোপেনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির কোপেন, এটা তোমরা অনেকেই জানো। ইনি ছিলেন একজন জার্মান আবহবিদ এবং উদ্ভিদ বিজ্ঞানীও বলা যায়। তিনি প্রথম 1901 সালে তার প্রথম জলবায়ু শ্রেণীবিভাগটি করেন। তারপর 1918 সালে তার প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। তারপর সর্বশেষ যে পরিমার্জিত রূপ, সেটা 1936 সালে প্রকাশিত হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোপেনের সম্পর্কে একটু তথ্য। সালগুলো অবশ্যই তোমরা একটুকু মনে রাখবে। তার থিওরির ভিত্তি কি ছিল? দেখো, তার থিওরির প্রধান 3টে ভিত্তি ছিল। কি কি? নাম্বার 1 হচ্ছে মাসিক এবং বার্ষিক গড় উষ্ণতা, ঠিক আছে। আমি ছোট করে লিখে রাখলাম উষ্ণতা, মাসিক এবং বার্ষিক উষ্ণতা। তারপর 2 নম্বর হচ্ছে বার্ষিক গড় কার্যকর বৃষ্টিপাত। কার্যকর বৃষ্টিপাত মানে হচ্ছে যেটা উদ্ভিদের প্রয়োজন, জলটা মানে যে বৃষ্টিপাতটা উদ্ভিদের প্রয়োজন, সেটাকে বোঝানো হয়েছে কার্যকর বৃষ্টিপাত। 3 নম্বর হচ্ছে শুষ্কতা। এর ভিত্তিতে তিনি তার শ্রেণীবিভাগটা করেছেন, ঠিক আছে। এই 3টে অবশ্যই মনে রাখবে। এবার আমরা মূল আলোচ্য বিষয়ে চলে আসি, যেটা হচ্ছে কিভাবে তিনি শ্রেণীবিভাগটা করেছেন, কোন কোন চিহ্নকে তিনি ইউজ করেছেন। বিভিন্ন চিহ্ন তিনি ইউজ করেছেন। প্রথমত 5টা বড় চিহ্ন ইউজ করেছেন, A, B, C, D, E। এই 5টা বড় চিহ্ন মানে বড় হাতের চিহ্ন, সেগুলোকে ইউজ করে তিনি কি জলবায়ুকে বুঝিয়েছেন? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, শুষ্ক জলবায়ু, উষ্ণ নাতিশীতোষ্ণ বৃষ্টি জলবায়ু, শীতল তুষারময় জলবায়ু আর মেরু জলবায়ু। এই 5টা চিহ্ন জন্য তিনি ABCDE পর্যন্ত চিহ্নগুলোকে দেখিয়েছেন, ঠিক আছে। এবারে এর বিভিন্ন উপবিভাগ রয়েছে, অর্থাৎ তিনি স্মল লেটার F, S, W, M, ক্যাপিটাল T, ক্যাপিটাল F, এই সমস্ত চিহ্নকে তিনি আবার আলাদা করে ইউজ করেছেন। এই চিহ্নগুলোকে কীভাবে ভাগ করেছেন দেখো, এর সঙ্গে তিনি কী যোগ করেছেন? F, AW, AM, AS, ঠিক আছে, এগুলো তিনি যোগ করেছেন। F মানে হচ্ছে এখানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। AW বিশেষ করে উইন্টারকে নির্দেশ করে, ঠিক আছে। AW মানে তিনি বুঝিয়েছেন সাভানা জলবায়ু, এটা হচ্ছে সাভানা। AM মানে এখানে মনসুন মানে মৌসুমী জলবায়ু, ঠিক আছে। আর AS মানে এখানে সামার, শুষ্ক গ্রীষ্মকাল, হলো। তারপর দেখো এখানে BS মানে এখানে স্টেপ জলবায়ু, স্টেপ। আর BW হচ্ছে মেরু জলবায়ু। CF মানে হচ্ছে এখানে সব ঋতুই হচ্ছে আর্দ্র, সেটা CF। CS মানে সামার মানে শুষ্ক গ্রীষ্মকাল, W মানে উইন্টার, CW মানে শুষ্ক শীত। DFও তাই, সব ঋতুই আর্দ্র, গ্রীষ্মকাল শুষ্ক, শীতকাল শুষ্ক বা শুষ্ক শীতকাল, হ্যালো। ET মানে হচ্ছে এখানে তুন্দ্রা, এবং EF মানে হচ্ছে চিরতুষারবৃত্ত। এইভাবেই তিনি বিভিন্ন ছোট ছোট সিম্বল বা বলতে পারে এই ক্যাপিটাল স্মল লেটারকে ইউজ করে
তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে এক একটা চিহ্নের মারফত, মানে এক একটা এরকম বিএস, বিডাব্লিউ, সিএফ এরকম ওয়ার্ড বসিয়ে বসিয়ে শ্রেণীবিভাগটাকে তিনি তৈরি করেছেন। ওয়ার্ল্ড ম্যাপ তুমি দেখো, সেখানে তুমি দেখতে পাবে তিনি কোন কোন জায়গাতে কোন কোন চিহ্নগুলোকে ইউজ করে তার জলবায়ু শ্রেণীবিভাগটাকে তিনি তৈরি করেছেন। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি এই চিহ্নগুলো এবং তার সঙ্গে সঙ্গে কোন চিহ্ন কোন জলবায়ুকে নির্দেশ করে এটা কিন্তু বেশ ভালো করে মনে রাখতে হবে। ভূগোল অনার্স যারা করছো অনার্সেও রয়েছে, একই সঙ্গে ক্লাস 12-এও এই বিষয়টা কিন্তু রয়েছে। এবার দেখো, কোপেন আবার তার জলবায়ুকে তৃতীয় স্তরের কিছু চিহ্ন দিয়ে তিনি আবার ভাগ করেছেন। জাস্ট চিহ্নগুলো মনে রাখলেই চলবে, এখানে আর ডিটেলসে মনে না রাখলেও হবে। তো এ চিহ্নর সঙ্গে AW/AW/AI/AG এগুলোকে যোগ করেছেন। শুষ্ক অর্থাৎ বি জলবায়ুর সঙ্গে কী করেছেন, BSH, BSK, BSN, BWH, BWK, BWN এই সমস্ত চিহ্ন যোগ করেছেন। উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ুর সঙ্গে যোগ করেছেন, যেটা হচ্ছে CFA, CFB, CSA, CSB, CWA। শীত জলবায়ুর সঙ্গে যোগ করেছেন কি, DFA, DFB, DFC, DWA, DWC, DWD। এই জলবায়ুর সঙ্গে কিছু শ্রেণীবিভাগ করেনি। এবং এই জলবায়ু অনুযায়ী উদ্ভিদের ভাগও করে দিয়েছেন। এই জলবায়ু হচ্ছে মেগাথামস, বি জলবায়ু হচ্ছে জেরোফাইট, সি হচ্ছে মেসোথামস, ডি হচ্ছে মাইক্রোথামস, ই হচ্ছে হেকিস্টোথামস। ঠিক আছে, এই পুরো তোমাদেরকে চারটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই চারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোপেনের জলবায়ুর জন্য। ঠিক আছে, এটা কিন্তু বেশ ভালো করে খাতায় লিখে লিখে মুখস্থ রাখতে হবে অবশ্যই। এই পার্টটা এবং দ্বিতীয় শ্রেণীভাগ এটাও ইম্পর্টেন্ট, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, তাও কিছু কিছু বইতে আছে বলে তোমাদেরকে আমি বলে দিলাম, এটাও খাতায় লিখে দিতেও পারো। কিন্তু এগুলো কোন কোন জলবায়ু এটা না লিখলেও চলবে, শুধুমাত্র এটা খাতায় লিখে দিতে হবে যে তৃতীয় স্তরের প্রতীক চিহ্ন অনুযায়ী এই ভাগগুলো তিনি করে দেখিয়েছেন। মেরিট এবং ডিমেরিট, অর্থাৎ এই জলবায়ুর কী কী সুবিধা রয়েছে বা যেটার কারণে অনেকে গ্রহণযোগ্য করেছেন, এবং ডিমেরিট কী কী রয়েছে সেগুলো দেখে নিই। তখন মেরিট বলতে কী কী সুবিধা, বিশেষ করে তিনি অনেক সাংকেতিক চিহ্নের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে একটা জলবায়ু যাতে মানুষের মধ্যে সহজবোধ্য হয়, সহজে মানুষ বুঝতে পারে, এই জিনিসটা রয়েছে তার তথ্যে। এছাড়াও তিনি কি করেছেন, বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক আলোচনা করেছেন এবং একই সঙ্গে উৎপত্তিগত পরিমাণগত বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে, যার কারণে থিওরিটা অনেক বেশি ক্লাসিক্যাল থিওরিতে পরিণত হয়েছে। একই সঙ্গে ডিমেরিট বলতে বোঝাচ্ছে যে এর কী কী সমস্যা রয়েছে, যেমন তিনি এক গুচ্ছ শ্রেণীবিভাগ করেছেন, অর্থাৎ মনে করো এত ধরনের সাংকেতিক চিহ্ন তিনি ইউজ করেছেন যেগুলো মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করেছে বা তিনি ডিটেলসে আরও ব্যাখ্যা করেননি। একই সঙ্গে তিনি ভূপ্রকৃতির কথা কোনো কোনো জায়গায় উল্লেখ করেছেন এবং কোনো কোনো জায়গায় উল্লেখ করেনি। ভূপ্রকৃতি বিষয়টা কিন্তু তার থিওরিটাকে এড়িয়ে গেছে, কিন্তু ভূপ্রকৃতির পার্থক্যে জলবায়ুর একটা ব্যাপার ঘটে, একটা সম্পর্ক রয়েছে, সেটাকে তিনি অত ডিটেলসে জাননি। যাই হোক, এই একটা ডিমেরিট রয়েছে, কোনো সব থিওরিরই কিছু মেরিট থাকে, সেটাই জানো স্বাভাবিক। একই সঙ্গে এই জলবায়ুটি কিন্তু স্থানীয় যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটাকে সেরকমভাবে গ্রহণ করেনি। এই মোটামুটি সমস্যাগুলো রয়েছে। যে কোনো থিওরিরই ডিমেরিট থাকবে। তা সত্ত্বেও কোপেনের জলবায়ুটা সেই সময় যদি তুলনা করি, সেই সময় একটা ক্লাসিক্যাল থিওরি, সেই কারণে আজকেও এই থিওরিটা ছাত্রদের পড়ানো হচ্ছে, তোমরা পড়ছো। যাই হোক, থিওরিটা সম্পূর্ণ তোমাদেরকে বলে দিলাম। এই জিনিসটাই পরীক্ষায় প্রশ্ন এরকমই আসে যে থিওরিটা সম্পূর্ণ লেখো, সেটা ক্লাস 12 হোক গ্র্যাজুয়েশন হোক একই রকম হয়। তোমরা বেশ ভালো করে মন দিয়ে এটা পড়ে নাও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো। এই ধরনের জিওগ্রাফিক্যাল ক্লাস তোমরা কোনটা চাইছো সেটা কমেন্টে জানাও। তোমার কমেন্ট ধরে অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভূগোলের ক্লাস আসবে, সেটুকু কথা দিলাম। তোমরা অবশ্যই সেটাতে কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।